আজকের দিনও বউটার গায়ে হাত তুলেছিস? আদ্র, এমন কেন করছিস মেয়েটার সাথে? তুই তো ওকে ভালোবেসেই বিয়েটা করেছিলি, তাহলে বিয়ের পর কেন এমন বদলে যাচ্ছিস? আদ্র রাতের খাবার খেতে বসেছে ডাইনিং টেবিলে। পাশেই ওর ছোট চাচার বউ মুমতাহিনা বসে কথাগুলো বলছিল। আদ্র এখনো আগের মতোই চুপচাপ বসে নিজের খাওয়া শেষ করছে। ছোট চাষির কথা শুনেও না শোনার মতো নির্বিকার বসেছে। ওকে চুপ চাপ আগের মতো করে বসে খেতে দেখে মুমতাহিনা বলল, দেখ আদ্র, আজ বাড়িতে সর্বত্র মেহমান সরিয়ে ছিটিয়ে বয়ে রয়েছে। তুই আজকের দিনে অন্তত বউটার সাথে ভালোভাবে আচরণ করার চেষ্টা কর। লোকে দেখলে কি বলবে বলতো? মান সম্মান রবে আমাদের। আদ্র এবারও কথার জবাব দিল না। হাত দিয়ে উঠে পড়ল চেয়ার থেকে। একটা টিস্যু হাতে তুলে নিয়ে উল্টো ঘুরে সিঁড়ির পথ ধরল। সেদিকে সে মুমতাহিনা হতাশা মিশ্রিত শ্বাস ফেলল। এই ছেলে কারো কথা কানে নেবে না, নিজে যা ভালো মনে করবে সেটাই করবে। কারো চাপিয়ে দেওয়া জ্ঞান সে গ্রহণ করবে না, সে হোক ভুল আর সঠিক। আদ্র সোজা দোতলার পশ্চিম কর্নারে পাশ ঘেঁষে অবস্থান করা নিজের রুমটায় ঢুকলো। আশেপাশে চেয়ে পুরো রুমে নজর বুলালো। রুম আপাতত সে ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। বাম হাতে থাকা ফোনটা বেডসাইড টেবিলে রেখে কবজিতে বাঁধা ঘড়িটা খুলতে খুলতে রুমের সাথে লাগোয়া ওয়াশরুমের দিকে নজর তাক করলো। সেখান থেকে পানি পড়ার টুপটাপ আওয়াজ ভেসে আসছে। সেদিকে চেয়ে পরনের শার্টটা খুলে বিছানায় বসলো পা ঝুলিয়ে। মিনিট কয়েক পর খট করে ওয়াশরুমের দরজা খুলে সাদা অপসরার ন্যায় দেখতে এক রূপসী কন্যা বের হলো। কন্যার গায়ে গোলাপি বর্ণ শাড়ি জড়ানো রয়েছে। লম্বা চুলগুলো ভেজা থাকার কারণে তোয়ালেতে মুচড়ানো হয়ে রয়েছে, তবুও কিছু ছোট ছোট চুলের গোছা কপাল, মুখ ও গলায় লেপ্টে রয়েছে। আদ্র দেওয়ালে তাকায়, ঘড়ির দিকে নজর দিল। এখন রাত 11টার ও বেশ কিছু সময় গড়িয়েছে। আর এই মেয়ে এখন গোসল নিয়েছে, তাও শীতকাল চলছে। বাংলা ক্যালেন্ডারের পাতায় আদ্র কপালে বাজ পড়ল কয়েকটা। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে চেয়ে রইল। ওর সেই দৃষ্টি অপেক্ষা করে ভেজা কাপড়ের বালতি হাতে সে মেয়ে ছুটল রুমের বাইরে ছাদের পথে। মিনিট 20 পর খালি বালতি হাতে রুমে ফিরে আসলো। বালতি ওয়াশরুমে রেখে এসে সোজা বিছানায় এক পাশে গিয়ে শুয়ে পড়ল ক্লান্তি ভরা দেহ নিয়ে। আদ্র তখন সোফায় বসে ফোন ঘাঁটছে। মুমতাহিনার ডাক শোনা গেল তখন দরজার ওপাশ থেকে। ভোর, এই ভোর, খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছিস তুই? না খেয়ে ঘুমাতে নিষেধ করেছি না? আমার একটা কথাও তুই শুনবি না? আদ্র উঠে দরজা খুলে দিল। মুমতাহিনা ভেতরে আসলো না, দরজার সামনে থেকেই বলল, বিয়ে করেছিস, বইয়ের খেয়াল রাখতে জানিস না? সারাটা দিন ধরে না খেয়ে কাজের পর কাজ করেছে দুই হাতে, একটু খবর রাখবি না? দরকার মনে করি না তাই রাখি না। তাছাড়া তুমি তো সব সময় ওর যত্ন খেয়াল রাখছই। বেশ সুখে আছে তো। আমি আর তুই কি এক হলাম? তুই না ওর স্বামী, ওর আপন মানুষ, তাও এমন করিস কেন? আপন মানুষ? হা হা হা, হাসালে ছোট মা। স্ত্রী হলেই আপন মানুষ হওয়া যায় না। মুমতাহিনা ওকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। বিছানার দিকে এগিয়ে গিয়ে ভোরের পিঠের ওপর হাত রেখে বলল, কি রে তুই? আমার কথা পরপর উনি পিঠ থেকে হাত উঠিয়ে ভোরের কপালে হাতে নিজের হাত ছোঁয়ালো। শরীর
প্রচণ্ড রকম গরম হয়ে উঠেছে, যেন জ্বরে গা পুড়ে যাচ্ছে। আটকে উঠল মুমতাহিনা, হাত সরিয়ে আদ্রের দিকে ফিরে হড়বড় করে বলল, ওর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে রে আদ্র, কি করব এখন? আদ্র চেয়ে রইল চাষির মুখের দিকে, জবাবে কিছুই বলল না। মুমতাহিনা বুঝল ওর নীরবতা, তাই দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে গিয়ে গামছা ভিজিয়ে আনলো। কপাল, কান, গলা যতটুকু পারল মুছে দিতে লাগলো। আদ্র তখনও মেঝের এক পাশে দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছু সময় পর শরীর ঠান্ডা হয়ে আসতেই ভোর ক্ষীণ হয়ে বুঝে আসা গলায় বলল, আমি ঠিক আছি মা, তুমি যাও ঘুমাও গিয়ে। সারাদিনে অনেক কাজ করে ক্লান্ত হয়ে গেছো। মুমতাহিনা সে কথার জবাব না দিয়ে ওর পিঠে আর কোমরে কালচে হয়ে আসা দাগগুলোর দিকে নজর বুলিয়ে বলল, শরীরের ব্যথায় জ্বর চলে এসেছে ভোর, তুই উঠে বস, আমি খাবার আনছি, খেয়ে ওষুধ খেয়ে নে। এখন খাবো না মা, তুমি যাও, আমি ঠিক আছি। মুমতাহিনা উঠে খাবার আর মেডিসিন আনলো। জোর জবরদস্তি করে 2 লোকমা ভাত খাওয়াতে পারলো। এরপর মেডিসিন খাইয়ে দিয়ে চলে গেল। মুমতাহিনা চলে যেতে আদ্র রুমের আলো নিভিয়ে দিয়ে বিছানার ফাঁকা পাশে লম্বা হয়ে শুয়ে পড়ল। বিছানায় পিঠ লাগানোর পর অনুভব করতে পারল বিছানা সামান্য কাঁপছে। ভোর ওপাশ ফিরে শুয়ে ফুঁপাচ্ছে হয়তো। আদ্র তা অনুভব করলেও মুখে কিছুই বলল না। বেশ কিছু সময় পর ঘুমিয়ে পড়ল, অথচ বুঝতেও চেষ্টা করল না পাশে শুয়ে থাকা রমণী ওর থেকে একটু যত্ন, একটু ভালোবাসা পাওয়ার জন্য কতটা ব্যাকুল হয়ে পড়ে রইল। সারা রাত না ঘুমিয়ে ফজরের আজানের পর পর না চাইতেও ক্লান্ত, শান্ত চোখ দুটো লেগে আসলো ঘুমের তার নাই। কিন্তু সেই ঘুম খুব একটা সময় লম্বা হলো না। 8টা বাজতেই শাশুড়ির ডাকিতে ঘুম ভাঙল। আদ্র তখন আর রুমে নেই, আরও আগে সে উঠে পড়েছে। ভোর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হলো আগে। মাথাটা ভারী ভারী লাগছে নিজের কাছে, সোজা রাখতে বেশ বেগ পেতে হচ্ছে। ওভাবেই ছুটল কিচেনের দিকে। ওকে দেখে মুমতাহিনা এগিয়ে এসে বলল, তুই এই শরীর নিয়ে কিচেনে এসেছিস কেন? যা গিয়ে বিশ্রাম কর, আমি সব সামলে নেব। ভোর কিছু বলবে তার আগে পিছন থেকে আদিবা চৌধুরী বলল, তুমি একা পারবে না মুমতাহিনা, ও হাতে হাতে কাজ করুক। সারাদিন তো বাসাতেই পড়ে পড়ে থাকি, এখন একটা অনুষ্ঠান জোরানো হয়েছে, কত কাজ করতে হচ্ছে সবাইকে, ওর সাথে করুক, সমস্যা কি এত? তাছাড়াও রোজই রান্না বান্না করে, তো কি হয়েছে, বাড়ির বউদের রান্না করতে হবে না? ওকে তো আর বাড়ির বাইরে কাজে যেতে হচ্ছে না। তুমি তোমার কাজ করো আর ও নিজেরগুলো করুক, তুমি একা এদিকে সামলাতে পারবে না। মুমতাহিনার বড় মায়া জাগলো ভোরের জন্য। কতটা খারাপ কপাল হলে আদিবার মতো শাশুড়ির কপালে জোটে। ভোর আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাও শুনতে চাইল না, তাই গিয়ে সিঙ্গে রাখা সবজি পরিষ্কার করতে লাগলো। তারপর রান্নার জন্য পেঁয়াজ কুচি করতে গিয়ে বিপত্তি ঘটালো। শরীর দাঁড়ালো ফোলা লেগে হাতের আঙুল বেশ কিছুটা কাটতেই ব্যথায় চোখ বন্ধ করে ফেলল। মুমতাহিনা তা খেয়াল করে ফার্স্ট এইড বক্স বের করে কাটা জায়গাটা পরিষ্কার করে 1 টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। দূরে সোফায় বসে সবে দেখল আদ্র। তোমার বস কার সন্ধ্যায় তোমাকে ওভাবে মারল কেন? ডাইনিং টেবিল
ভর্তি বসা সকল মেহমানের সামনে ছোট একটা বাচ্চার মুখে এমন প্রশ্ন শুনে মুহূর্তেই লজ্জায় বিব্রত হয়ে ওঠে ভোর। উপস্থিত সকলের চোখ মুখে কৌতূহল দেখা দিয়েছে। আদ্র তার বউকে মেরেছে, যে মেয়ের জন্য পরিবার মায়ের বিরুদ্ধে গিয়ে একা বিয়ে করলো, সেই মেয়ের গায়ে হাত তুলেছে। এটা বিশ্বাস করার মতো কথা। তারা কিছু বলবে বা জিজ্ঞেস করবে তার আগেই মুমতাহিনা এসে নাতনিকে ধমকে বলল, মামির সাথে এসব কী ধরনের কথা বার্তা বলছো নানু ভাই? যাও গিয়ে খেলা করো। বাচ্চাটার মুখ ভার হলো, মন খারাপ করে বাইরের দিকে ছুটল। তারপর থম মেরে দাঁড়িয়ে থাকা বরকে বলল, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তোকে না বলেছি রুমে গিয়ে রেস্ট নিতে? ভোরেরও আর এখানে থাকতে ইচ্ছে করলো না। ইতিমধ্যে পরিস্থিতি বেশ গজমিল হয়ে গেছে। এখানে থাকলে আরও বিদঘুটে হয়ে উঠবে পরিস্থিতি। তাই রুমে চলে গেল। বিছানায় উঠে দুই হাঁটু বাস করে তাতে থুতনি ঠেকিয়ে বসলো। ভাবতে বসলো নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর কথা। ইমরান রহমানের একমাত্র মেয়ে এনায়া রহমান ভোর, বাবার অতি আদরের দুলালি মেয়ে ভোর। মা ছিল না বিধায় বাবা যেন একটু বেশি ভালোবাসতো ভোরকে। এতটাই আদর স্নেহ ও ভালোবাসায় মাখিয়ে রাখার চেষ্টা করেছে যে মায়ের কোনো কমতি তিনি বুঝতেই দেননি মেয়েকে। মেয়ে যখন যা চেয়েছে সব সব এনে দিয়েছে চোখের সামনে, হোক সেটা সম্ভব বা অসম্ভব কোনো বস্তু। বাড়ি ভর্তি কাজের মানুষজন থাকা সত্ত্বেও মেয়েকে গোসল বাদ দিত, খাওয়ানোর, ঘুম আনানো, ঘুরতে নিয়ে যাওয়া, কোনো খাবার খেতে চাইলে নিজ হাতে বানিয়ে দেওয়া, সব করতো। এক গ্লাস পানি অবধি বাবার হাতে খেত বোর। অথচ এখন কাজের লোক থাকা সত্ত্বেও বাড়ির রান্না থেকে শুরু করে বাসন মাজা সব করতে হয় ভোরকে। এটা আদিবার আদেশ। এখন দিনের পর দিন অসুস্থ থাকলেও ভোরের মাথায় হাত রেখে আদর করার কেউ নেই। এতটা অবহেলা পেতে হবে ভোর কখনো কল্পনাও করতে পারেনি। এ বাড়িতে শুধু ওই মুমতাহিনাই যা একটু খোঁজ খবর নেয় ভোরের। অথচ ভোর এক বুক স্বপ্ন আর ভালোবাসা নিয়ে এ বাড়িতে এসেছিল আমাদের হাতটা ধরে। সব কেমন এক লহমায় বদলে গেল। কি থেকে কি হলো, সব স্বপ্ন বালি মাটির ন্যায় ঝরঝর করে ঝরে গেল। যার সাথে পুরো একটা জীবন কাটাবে বলে বাবাকে ছেড়ে এখানে এলো, সেই মানুষটা বদলে গেল, ওকে ভুলে গেল, ওর ভালোবাসা ফিরিয়ে দিল, ওকে দূরে ঠেলে দিল নিজের জীবনকে থেকে। এখন শুধুই একটা অবহেলিত ফার্নিচারের ন্যায় এ বাড়িতে থাকতে দিয়েছে ভোরকে। অবশ্য আদ্র ওকে চলে যেতেও বলেছিল এখান থেকে, কিন্তু ভোর যায়নি। এখন আর এই বিধ্বস্ত মন নিয়ে বাবার সামনে যেতেই মন সায় দেয় না। একমাত্র মেয়ের এহেন দশা সেই বাবা যে কিছুতেই মেনে নিতে পারবে না। যার সাথে ভালো থাকবে বলে বাবার ভালোবাসা ফেলে এসেছিল, তার সাথে ভালো নেই, এ কথাটা বাবার সামনে গিয়ে বলার সাহস কখনোই হবে না ভোরের। ওই বাবা নামক প্রিয় মানুষটা জানুক ভোর যার সাথে চলে এসেছে তার সাথে খুব খুব ভালো আছে। ওর ভাবনার মাঝেই রুমে এলো আদ্রর বড় বোন আদ্রিতা। ভোরকে বিছানায় চুপচাপ বসে থাকতে দেখেই বিরক্ত হলো। তার কোলে 2 বছরের ছেলে বাচ্চা। বাচ্চাটাকে বিছানার ওপর নামিয়ে দিয়ে ভোরকে বলল, ওকে একটু দেখে রেখো, মা ব্যস্ত আছে, আমি গিয়ে হেল্প করি। ভোর আস্থা বলে বাবুকে নিজের দিকে
আনলো। আদ্রিতা ছেলেকে দিয়ে চলে যেতে নিয়ে ফিরে চেয়ে বলল, দেখো আবার আমার বাচ্চাকে একা পেয়ে গলা চেপে মেরে দিও না। তোমাদের বংশ তো আবার খুনির বংশ। কথাটা শোনা মাত্র ভোরের বুকের ভেতর ধুক করে উঠল। বাচ্চাটাকে দূরে ঠেলে দিল। আদ্রিতা তা দেখেও না দেখার মতো করে রুম থেকে চলে গেল। সে জানে তার বাচ্চাটা এখানে নিরাপদেই থাকবে। আদ্রিতার 2 বছরের ছেলেটা পুরো রুমময় হেঁটে বেড়াচ্ছে। একটু পর মুমতাহিনার বড় মেয়ের বাচ্চা মনীষাও চলে এলো ওর সাথে খেলতে। দুজনে মিলে বিছানার চাদর, সোফার কাভার, ড্রেসিং টেবিলের ওপর থাকা তৈজসপত্র সব এলোমেলো করে ফেললো খেলতে খেলতে। মনীষা একটু পরে চলে যেতেই আদ্রিতার ছেলেটা আবার শান্ত হয়ে বসে বসে খেলনা দিয়ে খেলতে লাগলো। পুরো রুমে নজর ঘুরিয়ে হতাশ হলো বোর। যেই খেলার সাথী পেয়েছিল ছেলেটা অমনি খেলতে খেলতে চঞ্চল হয়ে উঠেছিল। এখন আবার শান্ত বাচ্চার রূপ নিয়েছে। মানুষ মূলত ছোট থেকে একাকিত্বতে কোনো আর দুর্বল হতে শিখে, ঠিক যেমন বর্তমান অবস্থা ভোরের। রুমটা গোছগাছ করতে লাগলো ভোর। তার মাঝে আদিব কেঁদে উঠল। পিছন থেকে ঘুরে দেখলো কেবলই আদ্র রুমে প্রবেশ করেছে। আর ওকে আসতে দেখে বাচ্চা ছেলেটা ভয় পেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আদ্র ভাগ্নেকে কাঁদতে দেখে বিচলিত হলো, এগিয়ে এসে কোলে তুলে নিল। এতে কান্না তো বন্ধ হলোই না, উল্টো আদিবের কান্না বেড়ে গেল। আদ্র কিছু বুঝতে পারল না। আদিব তো এমন করে কাঁদে না। নানুর বাসায় এসেই মামার কোলে চড়ে বসে থাকে সেই ছেলে আজ মামাকে দেখেই ভয় পেতে শুরু করে দিয়েছে। কেন? আদ্র ওকে থামানোর জন্য মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে মামা, কাঁদছো কেন? কে কি করেছে? এই যে মামা। মামা শান্ত হও, ঘুরতে নিয়ে যাব তো, চকলেট কিনে দেব, চিপস কিনে দেব, রাইডে চড়াবো। মামা। আদিব থামলো না। আজ যেন চেনা পরিচিত মামাকে সে চিনতে পারছে না। হাত ঘুরিয়ে বোরের কোলে চলে আসার আকুতি জানালো। তা দেখে ব্রু কুঁচকে ফেললো আদ্র। ভোর আর দেরি করলো না, এগিয়ে সে ছেলেটাকে নিজের কোলে তুলে বুকের সাথে মিশিয়ে ধরল। ওর কাছে গিয়ে একটু একটু করে শান্ত হতে লাগলো। আদ্র সেদিকে সে ওয়াশরুমের দিকে চলে গেল। দুপুর হয়ে এসেছে, গোসল নেওয়া দরকার। আদ্রিতা ছেলের কান্নার শব্দ পেয়ে এগিয়ে এসেছে। ভেতরে আসতে আসতে ছেলেকেই বলল, কি হয়েছিল বাবা? মামি মেরেছে, বকেছে? কাঁদছিলে কেন তুমি? আম্মুকে জানাও। ভোর কিছুই বলল না, চুপচাপ আদিবকে দিয়ে দিল আদ্রিতার কাছে। মায়ের কোলে পেয়ে শান্ত হলো পুরোপুরি। আদ্র তখন তোয়ালে নিতে রুমে এসেছে। বোনকে দেখতে পেতেই বলল, তোর ছেলেটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আমাকে দেখতে পেতেই কাঁদছিল। কাল থেকে তোকে ভয় পেতে শুরু করেছে আদ্র। কাল তুই যখন ভোরকে আঘাত করছিলি ও তখন দেখে নিয়েছিল, তখন থেকেই ভয় পাচ্ছে তোকে। আমাকে বলছে মামা ভিলেন কেন? আদ্র আর কিছু বলল না। তোয়ালে নিয়ে ফের ওয়াশরুমে ফিরে গেল। আদ্রিতাও ছেলেকে নিয়ে চলে গেল। ভোর বিছানায় গিয়ে বসলো। একটু বাদে আদ্র গোসল সেরে এসে ওয়ারড্রোবের পাল্লা খুলে নিজের শার্ট খুঁজছিল, কিন্তু না পেয়ে ভোরকে জিজ্ঞেস করলো, আবার ব্ল্যাক কালারের শার্টটা কোথায় রেখেছো? আমি পরিষ্কার করে গতকাল রাতে ছাদে শুকাতে দিয়ে এসেছিলাম। রোদের তেজ কম হওয়ার এখনও সেটা শুকায়নি। আদ্র অন্য একটা শার্ট গায়ে চাপাতে চাপাতে বলল, আমার কাপড়ে হাত লাগাবে না।
আমি নিজেই পরিষ্কার করে নেব। বিছানার সাইড টেবিলের ওপর কাঁচের চকচকে ফুলদানিতে কৃত্রিম কয়েকটা ফুল সাজানো ছিল। ভোর নিজের বেডরুম সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে বলে নিজেই কিনে এনে সাজিয়ে রেখেছিল, কিন্তু এখন আর সেটা কোনো সৌন্দর্য ছড়াচ্ছে না। একটু আগেই ভীষণ ক্ষোভে ফুলদানিটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছে সে। চারপাশে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে গেছে। আদ্র হতভম্ব হয়ে তাকিয়ে আছে সব সময়ের মতো নীরব থাকা ভোরের দিকে। ভোর তখন কেমন উন্মাদের মতো আচরণ করতে শুরু করে দিয়েছে। খালি পায়ে ভাঙা কাঁচের টুকরোর ওপর দিয়ে হেঁটে গিয়ে পানির জগ গ্লাস ফেলে দিল মেঝেতে। রুমের সব গোছানো জিনিসপত্র এলোমেলো করে ফেলল। আদ্র তখনও আগের জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, খুব মনোযোগের সহিত ওর কর্মকাণ্ড দেখে চলেছে যেন রুমের বাইরে সে কাঁচ ভাঙার আওয়াজ চলে গেল। সবার আগে মুমতাহিনা ছুটে এলো। পেছন পেছন আদ্রের মামি ও খালারা আসলো। সবাই তখন দরজার বাইরে দাঁড়িয়ে রইলেও মুমতাহিনা ভেতরে এসে ভোরকে টেনে বসালো বিছানায়। পায়ের তালুতে অবস্থা বেগতিক, সেখান থেকে অবিরাম ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। মুমতাহিনা কি করবে বুঝতে পারল না। পায়ের বিদ্ধ হওয়া কাছের ছোট ছোট টুকরোগুলো টেনে বের করতে লাগলো। ওনার হাত কাঁপছে কিছুটা, কিন্তু ভোর এখনো নির্বিকার বসে রয়েছে, যেন তার পায়ে কোনো রকম ব্যথা অনুভূতি হচ্ছে না। ভোর তখনও ক্ষোভ ভরা দৃষ্টি এক ধ্যানে চেয়ে রয়েছে আদ্রর দিকে। মুমতাহিনা বড় টুকরোগুলো বের করতে পারলেও ভেতরের ছোট ছোট কাজ আর বের করতে পারল না। রক্ত পড়াও কমছে না। বাধ্য হয়ে শুকনো কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দিলেন। তারপর আদ্রর দিকে তাকিয়ে চাপা গলায় বললেন, ওর পায়ের অবস্থা ভালো না, এভাবে রাখা যাবে না, এখনই ডাক্তার দেখাতে হবে। আমি রওনক আঙ্কেলকে কল করেছি, উনি এসে দেখবেন বলেই রুম থেকে চলে গেল। ভোরও চলে যাওয়া দেখলো বিছানায় বসে। বাড়িতে আগত মেহমানগুলো ভোরকে নিয়ে নিজেদের মাঝে নানা রকম ভাবনা ভেবে নিল। কাল এসে থেকেই যা সব দেখছে, আর যারা আদ্রর আর ভোরের সম্পর্কে খুব ভালো জানে, তারা মুখ শক্ত করে চলে গেল। যেমন শুধু আদ্রই না, তাদেরও ভোরকে সহ্য করতে কষ্ট হচ্ছে অনেক। ডাক্তার রওনাফ এসে ভোরের ট্রিটমেন্ট করে গেলেন। দুপুরের অনুষ্ঠান শেষ হওয়ার পর অনেক মেহমানই চলে গেল, শুধু থেকে গেল কাছের আত্মীয় স্বজন। আজ আদ্রর মৃত্যু, বাবার বার্ষিকী আয়োজন ছিল, তাই কাছেরও দূরের অনেক আত্মীয়দেরকেই দুপুরের দাওয়াত করা হয়েছিল। পুরোটা দুপুর ও বিকেল ভোর নিজের রুমেই বসেছিল একা একা। মাঝে মাঝে দুই একবার আদ্রিতার ছেলেটা এসে উকি দিয়ে গেছে মামিকে। মুমতাহিনাও কাজে ব্যস্ত ছিল বলে এদিকে আর আসতে পারেনি। গতকালের জ্বরের মাত্রা আবার বেড়েছে দুপুরের পর। সব মিলিয়ে নাজেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে ভোর বিছানায়। সন্ধ্যার আগে রুমে আসলো আদ্র। যখন আসলো তখন ভোর বালিশে মাথা দিয়ে জানালার দিকে মুখ রেখে উল্টো ফিরে শুয়ে রয়েছে। ঘুমিয়েছে কিনা জেগে আছে তা বোঝা গেল না। টেবিলে ডেকে রাখা খাবারের থালা পড়ে রয়েছে। আদ্র ঢাকনা খুলে দেখলো যেমন ভাত মাংস দেওয়া হয়েছিল তেমনই রয়েছে, তার মানে দুপুরে খায়নি। সকালেও ওকে খেতে দেখা যায়নি। আদ্র তো দেখেনি, সেই গত কাল রাতে মুমতাহিনা 2 লোকমা ভাত জোর করে খাইয়ে দিয়েছিলেন। তারপর থেকেই না খেয়ে রয়েছে এই মেয়ে। এভাবে না খেয়ে থেকে কি প্রমাণ করতে চাইছে ভোর? ওকে তো কেউ খেতে নিষেধ করেনি, তাই না? তাহলে খাচ্ছে না কেন? যদি অসুবিধাই হয়
এখানে থাকতে চলে যাচ্ছে না কেন? নিজের বাবার কাছে। আদ্র তো সেই কবে থেকেই চাচ্ছে ও চলে যাক। কিসের এত ভালোবাসা জেগে ওঠে ওই মেয়ের মনে? বালের ভালোবাসা। না খেয়ে থাকার কি মানে ভোর? আমার উপর অভিমান করে এক বেলা না খেয়ে থাকলেও আমি তোমার অভিমান ভাঙাতে যাব না, তা তুমি ভালো করেই জানো। আমি তোমাকে আবারও বলছি ভোর, তুমি এখান থেকে চলে যাও। আমার তোমাকে চাই না। ভোর দুর্বার শরীরেই উঠে বসলো বিছানা থেকে। ক্ষত পা জোড়া নামিয়ে হেঁটে এসে দাঁড়ালো আদ্রর সামনে। থাবা দিয়ে ওর শার্টের কলার নিজের দু হাতের মুঠোয় পুরে নিল। ক্ষোভের সাথে জিজ্ঞেস করলো, আমার সাথে এমন কেন করছো তুমি আদ্র? একদিন তুমি তো বলেছিলে আদ্র আমাকে ভালোবেসে ভালো রাখবে আজীবন। তবে আজ কেন বদলে গেলে? সব মিথ্যা ছিল, সব অভিনয় ছিল। হাতের মুঠো ঢিল হয়ে ছুটে গেল শার্টের কলার। হাত নামিয়ে আদ্রকে জড়িয়ে ধরল বোর। এতক্ষণে ফুঁপিয়ে উঠল ভেতর থেকে। আদ্রর বুকের সাথে নিজের মাথাটা মিশিয়ে নিয়ে বলল, কেন আমার সাথে এমন ভালোবাসার অভিনয় করলে আদ্র? আমি তো তোমার ভালোবাসায় অভিনয় খুঁজে পাইনি। আমি তো ওই ভালোবাসাতেই আচ্ছন্ন হয়েছি আদ্র। আমাকে কেন ঠকালে তুমি? তোমাকে আজ এভাবে কষ্ট দেব বলেই অভিমান করেছি ভোর, এবং আমার মনে হয় আমি আমার উদ্দেশ্যে সার্থক হতে পেরেছি। ভোর হাউমাউ করে কেঁদে উঠল শব্দ করে। আদ্রকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, যদি একটুও ভালো থাকতে চাও তবে তোমার বাবার কাছে ফিরে যাও ভোর। ভোর দুর্বল চোখে তুলে আদ্র চোখে চোখ রাখল। চেনা মানুষটা কেমন অচেনা লাগে আজ কাল ভোরের। ওই চোখে চোখ রেখে ভোর জানালো, আমি কোনোদিনও তোমাকে ছাড়া থাকবো না আদ্র। শান্ত রাখা মেজাজটা আবারও আদ্রর অশান্ত হতে চাইছে। আর কতভাবে এই মেয়েকে বোঝাবে সে তাকে তার জীবনে রাখতে চাইছে না। কেন এই মেয়ে এখানে থেকে চলে যাচ্ছে না? তার উদ্দেশ্যটাও সফল হয়েছেই প্রায়। এখন শুধু এই মেয়েকে তার বাবার কাছে ফেরত দিলেই 16 কলা পূর্ণ হবে। ইমরান রহমানের একমাত্র ভালো থাকার কারণ এই ইনায়া রহমান ভোর। আদ্র কখনোই ওই মানুষটাকে ভালো থাকতে দেবে না। যখন চোখের সামনে নিজের মেয়েকে অশান্তিতে থাকতে দেখবে, তখন ওই লোকের ভালো থাকা হবে কি করে? মেয়ের দুঃখে কষ্টে সে নিজেও কষ্ট পাবে, আর এই কষ্টটাই কেবল আদ্র দিতে চায় ওনাকে। ঠিক যেমন ওদের ভালো থাকতে দেয়নি ইমরান রহমান, তেমনি এই শেষ বয়সে এসে ওনাকেও ভালো থাকতে দেবে না আদ্র, কিছুতেই না। এই জন্যই তো ভোরের সাথে প্রেম ভালোবাসার নাটক করে এসেছে আদ্র। অথচ বোকা মেয়েটাও ওই মিথ্যা ভালোবাসার মায়াজালে কেমন উন্মাদের ন্যায় বাধা পড়েছে। কে বোঝাবে এই মেয়েকে যে আদ্র কখনোই ওকে মন থেকে ভালোবাসেনি? কতটা ঘৃণা নিজের মনে মাঝে পুষে রেখে ভোরের সাথে ভালোবাসা নাটক করেছে দিনের পর দিন আদ্র। তার যদি এই মেয়ে বুঝতো কখনো, যদি কোনো দিন অভিনয়ের মাঝে ভোরকে নিজের বাইকের পেছনে বসাতো, আদ্র সেদিন বাসে ফিরে টানা 1-2 ঘন্টা শাওয়ার নিত আদ্র। ওর হাতে হাত রাখতেও নানা রকম অস্বস্তি হতো আদ্রের মাঝে। এখনও সেম হচ্ছে। এই যে মেয়েটা একটু আগে ওকে জড়িয়ে ধরেছিল, ওটার জন্যই তার সারা শরীর ঘেনায় রেডি করে উঠছে। কেন এত কাছে আসে এই মেয়ে? কেন দূরে ঠেললেও বারবার বেহায়ার মতো আদ্রের ওই মিথ্যা ভালোবাসার টানে কাছে চলে আসে? আদ্র ওকে রুমে ফেলেই চলে গেল বাইরে, নইলে মেজাজ হারিয়ে আবারও গতকালের ন্যায় আঘাত করে বসবে ভোরের অসুস্থ শরীরে। গল্প চাপা বনে অলির শনে লুকোচুরি।
গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।